জীবনে চলার পথে কিছু স্পেশাল মানুষ থাকা দরকার যারা খারাপ সময়েও তোমাকে সাপোর্ট দিবে। সে হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু। এই মুভিতে একে অপরের ছায়াসঙ্গী লাডলি, শেখর এবং বাচ্চু তারা শহরে আসে তাদের নতুন জীবন শুরু করতে, কিন্তু ভাগ্যের মোড় তাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে ভালোবাসা, বিচ্ছেদ এবং স্বপ্নভঙ্গ আর নতুন করে জেগে ওঠার গল্প জড়িয়ে আছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনে লাভ। আজকে আমরা এক্সপ্লেন করব অসাধারণ একটি হিন্দি রোম্যান্টিক ড্রামা ইয়ারিয়ান 2। মুভির শুরুতে আমরা লাভলি নামের একটি মেয়েকে দেখি যেখানে তার মাতাকে বলছিল তোমার জন্য শোডি সিং একজন ছেলে পছন্দ করেছে। আসলে শোডি ছিল লাভলির মায়ের বয়ফ্রেন্ড, আর লাভলির মা একজন সিঙ্গেল মাদার ছিল। কিন্তু সে তার মাকে বলে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না। তখন তার মা বলে তোমার বয়স হয়ে যাচ্ছে, তাই এখন আমি আর তোমার কোনো কথাই শুনব না। এই জন্য লাভলির বাধ্য হয়ে তার মায়ের কথাই শুনতে হয়। তার মা তাকে সাজিয়ে একটি কন্টেস্টে নিয়ে আসে। তো সেখানে একটি ছেলেও ছিল যার নাম অভয়, সেও এখানে এসেছে। তো সেখানে অনেকেই বলাবলি শুরু করে দেয় যে লাভলিকে তারা আগে থেকে উইনার বানিয়ে দিবে, কারণ তার মায়ের সাথে শোডি সিংয়ের অ্যাফেয়ার রয়েছে। যেটা শুনে লাভলি প্রচণ্ড কষ্ট পায়, এই জন্য সে কান্না করতে থাকে। কিন্তু তার মা তাকে বলে তোমাকে এখন ছেলেটির সঙ্গে হাসি খুশিভাবে দেখা করতে হবে। আসলে লাভলির মা চাইছিল যেভাবেই হোক তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে আর তাদের দুজনের বিয়েটাও যেন হয়ে যায়। এই জন্য লাভলি তার মায়ের কথা রাখে, এই জন্য অভয়ের সঙ্গে দেখা করতে চলে আসে, যেখানে তারা দুজন দুজনের মধ্যে তাদের সকল সমস্যার কথাগুলো বলতে থাকে। লাভলি বলে আমার অনেক আগে থেকেই একটি বড় অসুখ রয়েছে। তো দেখা যায় অভয়ের এসবই কোনো সমস্যা ছিল না, কারণ লাভলি তাকে তার সত্য বলে দিয়েছে, যেটা অভয়ের অনেক ভালো লেগে যায়। এরপর অভয় বলে আমার একটি মেয়ের সঙ্গে লং টার্ম রিলেশন ছিল। তো এসব কিছু তার মা দূর থেকে দেখে সে বুঝে যায় যে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে, এই জন্য সে তাদের দুজনের বিয়ের ডেট ফিক্স করে ফেলে। তো লাভলি তার বিয়ের কথা প্রথম তার কাজিন বাজ্জুকে জানায়। বাজ্জু একজন সফটওয়্যার এমপ্লয়ি ছিল। সে লাভলির বিয়ের কথা শুনে চমকে ওঠে। সে বুঝতে পারে লাভলি নিশ্চয়ই তার মায়ের প্রেশারের কারণেই রাজি হয়েছে। অন্যদিকে আমরা শেখর নামের একটি ছেলেকে দেখতে পাই যে বাইকে করে একটি মেয়েকে নিয়ে বিয়ের আসর থেকে পালাচ্ছিল। তখনই তার পেছনে সেই ছেলেটিকে দেখানো হয় যে গাড়ি নিয়ে শেখরের পিছু করছিল। আসলে এই ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, যাকে শেখর বিয়ের আসর থেকে নিয়ে পালাচ্ছে। আসলে এই মেয়েটিতে বিয়ে করতে রাজি ছিল না, কারণ আগে থেকেই তার একজন বয়ফ্রেন্ড রয়েছে। এই জন্য সে বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছে। লোকটি শেখরকে অনেক হুমকি ধামকি দিতে থাকে যে আমি তোমার বাইক রেস ক্যারিয়ার একদমই চিরতরে নষ্ট করে দিব। অর্থাৎ শেখর ছিল একজন বাইক রেসার। সে বলে তুমি কখনোই বাইক রেস কম্পিটিশনে যোগদান করতে পারবে না। কিন্তু শেখর তার কথায় গুরুত্ব না দিয়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে চলে আসে। তো একটু পরে শেখরের ফোনে লাভলি কল করে। সে বলে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। আর এখানে আমরা এটাও জানতে পারি শেখর হচ্ছে লাভলির আরেকটি কাজিন। শেখরও তার কথা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ লাভলি তো চেয়েছিল রিলেশনশিপ করে বিয়ে করতে। এরপর আমরা বিয়ের দিনে দেখতে পাই বিয়ের সময় লাভলি তার কাজিনদেরকে বলে আমার এখন বিয়ে করতে মন চাইছে না। এটা শুনে শেখর বলে তুই চাইলে আমি তোকে এখান থেকে নিয়ে যেতে পারি। কিন্তু এত কিছুর পরেও লাভলি তার মাকে কষ্ট দিতে চায় না, এই জন্য সে বিয়েটা করে ফেলে। এরপর সেও অভয় দুজনেই মুম্বাইতে চলে আসে। তো একদিন সন্ধ্যাবেলা অভয় জানায় অফিসের কাজের জন্য আমাকে কিছুদিনের জন্য নিউ ইয়র্কে যেতে হবে, যেটা শুনে লাভলির একটু মন খারাপ হয়। তো অভয় চলে যাওয়ার আগে লাভলিকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস ও কার্ড দিয়ে যায়, যেন এখানে থাকতে তার কোনো সমস্যা না হয়। অন্যদিকে শেখর জানতে পারে তাকে 1 বছরের জন্য বাইক রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই জন্য তার স্পন্সরগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন তার কাছে খুব একটা টাকা পয়সাও নেই। একটু পরে বাজ্জু তাকে কল করে বলে তোমার বাবা মা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। কিন্তু শেখর তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায় না। এমনকি সে এই কারণে তার ফোনের সিম কার্ড বের করে ফেলে এবং নতুন একটি সিম নিয়ে নেয়। এরপর তার সিমে একটি আননোন নাম্বার থেকে বারবার কল আসতে থাকে, যেটা ছিল একটি মেয়ের নাম্বার। মেয়েটির নাম ইক্রুলু। সে কল করে কান্না করতে থাকে। মেয়েটি বলে তার বয়ফ্রেন্ড কিছুদিন আগেই মারা গিয়েছে, আর তার নাম্বারটি এটা ছিল। শেখর তখন বলে তার নাম্বারটি বন্ধ হয়ে গেছে দেখেই হয়তো সিম কোম্পানি থেকে এই নাম্বারটি শেখরকে দেওয়া হয়েছে। তো তার সঙ্গে কথা বলে শেখরের অনেক ভালো লাগে, এই জন্যই সে তার নাম্বারটি গার্ল লিখে সেভ করে রাখে। তো পরদিন শেখর তার কাজিন বাজ্জুর বাড়িতে চলে আসে, কারণ মুম্বাইতে শেখর একটি ফুড ডেলিভারি চাকরি পেয়েছে। এখন লাভলি, শেখর ও বাজ্জু তারা সবাই মুম্বাইতে রয়েছে। তারা দুজন লাভলির সঙ্গে দেখা করে। তাদের দুজনকে পেয়ে লাভলি অনেক খুশি হয়ে যায়। এই জন্য তারা তিনজনে মিলে বাইকে করে পুরো মুম্বাই শহর ঘুরতে থাকে। একদিন তারা তিনজনে মিলে বাইকে করে ঘুরছিল, তখনই গাড়ির মধ্যে থাকা অভয় তাদের তিনজনকে দেখে ফেলে। আসলে আজকেই অভয় নিউ ইয়র্ক থেকে ফিরে আসছিল, কিন্তু রাস্তার মধ্যে মাঝে লাভলিকে এইভাবে দেখবে সেটা কল্পনাও করেনি। এরপর লাভলি বাড়িতে ফিরে আসলে দেখতে পায় অভয় চলে এসেছে, যেটা দেখে লাভলি খুশি হলো। অভয় তার উপরে অনেক রাগ দেখায়। অভয় বলে আমার ক্রেডিট কার্ড ইউজ করে ড্রিঙ্কস করতে চাইলে করো, শপিং করতে চাইলে সেটাও করো, তবুও কারো বাইকের পেছনে বসে এভাবে ঘুরবে না। তো এগুলো শুনে লাভলি অনেক কষ্ট পায়, কেননা অভয় তাকে কিছু না জেনেই অনেক বকাবকি করেছে। পরদিন শেখর যখন ফুড ডেলিভারি করার জন্য রেল স্টেশনে চলে আসে, তখন সে ক্যাশ কাউন্টারে একটি মেয়ের গলা শুনতে পায়, যেটা শুনে তার ইক্রুর কথা মনে পড়ে যায়। তখনই সে বুঝতে পারে ক্যাশ কাউন্টারে আসলে ইক্রুই রয়েছে। কিন্তু যখনই সে ইক্রুকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ ইক্রু এখন হাঁটতে পারে না, সে হুইল চেয়ারে চলাফেরা করে। তখনই সেখানেই ইক্রুর ফ্রেন্ড চলে আসে, যেখানে আমরা জানতে পারি ইক্রুর জয় নামের একটি ছেলের সঙ্গে রিলেশন ছিল, যে কিছুদিন আগে মারা গিয়েছে। ইক্রু এখনও তাকে ভুলতে পারেনি। সে সবসময় তাকে মনে করত।
শেখর তার সঙ্গে কথা বলতে চাইলেও তো পরদিন সকালে দেখানো হয় যেখানে লাভলি তার হাজবেন্ডকে সরি বলে। এদিকে শেখর ইকরুকে কল করে বলে, আমি তোমাকে গতকাল একটি স্টেশনে দেখেছিলাম, কিন্তু তোমাকে এভাবে হুইলচেয়ারে বসে থাকতে দেখে আমি কিছুই বলতে পারিনি, তাই এখন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু তখনই ইকরু নিজের ঘরে থাকা গ্যাস অন করতে করতে বলে, হয়তো অন্যজনে আমাদের আবার দেখা হবে, যেটা শুনে শেখর বুঝতে পারে সে হয়তো সুইসাইড করতে যাচ্ছে। এজন্যই সে তার ফ্রেন্ডের থেকে ইকরুর অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে আসলে দেখতে পায় সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো এরপর সবকিছু ঠিক হয়ে গেলে ইকরু বলে, আমাকে কি সেই জায়গায় নিয়ে যাবে যেখানে এখন পর্যন্ত আমি যেতে পারিনি? তো শেখর তাকে সেই জায়গাতে নিয়ে আসে যেখানে ইকরুর বয়ফ্রেন্ডকে কবর দেওয়া হয়েছিল। ইকরু সেখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তো এভাবেই তাদের সবার দিন কেটে যাচ্ছিল। ধীরে ধীরে ইকরু তার বয়ফ্রেন্ডকে ভুলে যেতে থাকে। ইকরু এবং শেখর অনেক টাইম স্পেন্ড করতে থাকে এবং তারা দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। পরদিন বাজ্জু শেখর লাভলিকে তার গার্লফ্রেন্ডকে পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল সোনা। কিন্তু শেখর তার গার্লফ্রেন্ড সোনাকে পছন্দ করেনি। এই ব্যাপারটি বাজ্জুর ভালো লাগে না, কারণ প্রত্যেক বিষয়ে শেখর একটু বেশি বলে ফেলে। এজন্যই বাজ্জু রেগে গিয়ে বলতে থাকে, এই জন্যই তোমাদের ফ্যামিলিতে কেউ এখন আর একসঙ্গে থাকতে পারো না। এগুলো শুনে শেখরও অনেক রেগে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। এরপর তারা যে যার মতো সেখান থেকে চলে যায়। পরদিন সকালে বাজ্জু লাভলিকে বলে, গতকাল শেখরের সঙ্গে এমন ব্যবহার করা আমার মোটেও ঠিক হয়নি, কারণ আজকে সে প্রথমবারের মতো ট্রিপে যাচ্ছে, এটা যেন শেখর তাকে একবার কংগ্রেস জানাতে আসেনি। একটু পর যখনই সে চলে যাবে তখনই সেখানে শেখর চলে আসে আর বাজ্জুকে বলে, তুমি যেই প্লেনে জার্নি করতে যাচ্ছ সেই প্লেনেরই এয়ার হোস্টেস হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। যেটা শুনে বাজ্জু অনেক খুশি হয়ে যায়। বাজ্জু শেখরকে তখন একটি লেটার দেয় আর বলে, তুমি এখন যে কোনো জায়গায় রেস করতে পারবে। আসলে বাজ্জুর বসের ছোট ভাই যে রেসের একজন এমডি ছিল, তাকে কনভিন্স করে বাজ্জু শেখরের জন্য এই লেটারটি নিয়েছে, যেন শেখর আবার তার রেসিং শুরু করতে পারে। এরপর বাজ্জু ফ্লাইটে উঠে পড়ে। সে যখন সোনাকে এয়ার হোস্টেস হিসেবে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভেবেছিল আজকে সে সোনাকে ম্যারেজ প্রপোজাল দিবে। এজন্যই সে একটি ডায়মন্ডের রিং নিয়ে তার পিছু পিছু যাচ্ছিল তাকে প্রপোজ করার জন্য। কিন্তু তখনই সে দেখতে পায় সোনা আসলে অন্য একটি ছেলেকে, মানে পাইলটকে জড়িয়ে ধরে দুজন দুজনকে কিস করছে। এটা দেখা মাত্র সে অনেক কষ্ট পায়, কারণ সে সোনাকে অনেক ভালোবেসে ফেলেছিল। তো এসব দেখে বাজ্জু একদমই ভেঙে পড়ে। সে প্রচণ্ড কান্না করতে থাকে। এজন্যই সে তার ফরেন ট্রিপ ক্যান্সেল করে আবারও ব্যাক চলে আসে। সে সোনার ভালোবাসায় এতটাই পাগল ছিল যে সে তার কথা কিছুতেই ভুলতে পারে না। তাই সে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস শুরু করে দেয়। সে নেশাগ্রস্ত অবস্থায় সোজা লাভলির কাছে চলে আসে। সে তাকে বলে, সোনা এতদিন আমাকে ভালোবাসেনি, সে তো অন্য কাউকে ভালোবাসে, ও একজন ফ্রড। এসব কিছু শুনে অভয় ও লাভলি বুঝতে পারে বাজ্জু অনেক কষ্টের মধ্যে রয়েছে। এজন্যই তারা দুজনে মিলে তাকে সামলে নেয়। কিন্তু পরদিন সকালে বাজ্জু ঘুম থেকে উঠে তার অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। লাভলি তাকে তার সঙ্গে যেতে বলেছিল, যেন তার এমন দুঃখের সময় তাকে সে একটু সাপোর্ট দিতে পারে। কিন্তু বাজ্জু একা একাই অফিসে চলে যায়। এরপর লাভলি তার ঘরের মধ্যে অন্য একটি ঘরের চাবি খুঁজে পায়, যেই ঘরে শুধুমাত্র অভয়ই আসা যাওয়া করত। লাভলি সেই ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় অভয়ের সাথে একটি মেয়ের অনেকগুলো ছবি রয়েছে, যেখানে সে কিছু ভিডিও খুঁজে পায়। সেগুলো দেখে লাভলি বুঝতে পারে তার হাজব্যান্ডের অন্য কারো সাথে অ্যাফেয়ার রয়েছে। এজন্যই সে এখানে আর এক মুহূর্ত না থেকে তার মায়ের কাছে চলে যায়। এসব কিছু শুনে এবং তার মাকে এমন দুঃখী দেখে লাভলির মা অভয়ের মায়ের সাথে তাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে থাকে। এমনকি লাভলি ডিভোর্স ব্যাপারে সাইনও করে দিয়েছিল। অন্যদিকে এই ক্রু শেখরকে বলে অভয় একজন বাইকার ছিল। শেখর আরও একটু খোঁজ খবর নিলে সে অভয়ের বিষয়ে সবকিছু জানতে পারে। সে অভয়ের লাইফে আসলে কি হয়েছিল এসব কিছু জানতে পেরে শেখর সবকিছুই লাভলিকে বলে দেয়। আসলে অভয় বিয়ের আগে রাজলক্ষ্মী নামের একটি মেয়েকে ভালোবাসত, এমনকি সে একজন বড় বাইকার রেসারও ছিল। কিন্তু রাজলক্ষ্মীর বাবা অভয়কে একটুও পছন্দ করত না। তো এই সব কিছু দেখে রাজলক্ষ্মীর বাবা বলে, হয় তোমাকে এই বাড়িতে থাকতে হবে, নয় সেই ফুটপাতের বাইকারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু রাজলক্ষ্মী তখন অভয়কে চুজ করে নেয়। সে তার বাড়িঘর ছেলে অভয়ের কাছে চলে আসে। এরপর একদিন তারা বাইকে করে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তা পার হওয়ার সময় সিগন্যাল ভেঙে পার হতে গিয়ে তাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর দুর্ভাগ্যবশত রাজলক্ষ্মী সেখানেই মারা যায়। অভয় কোনোরকমে বেঁচে গিয়েছিল। সেদিন রাজলক্ষ্মীর বাবা অভয়কে তার মেয়ের লাশটি পর্যন্ত দেখতে দেয় না, আর সেদিনের পর থেকেই অভয় বাইক রেসিং চিরদিনের জন্য ছেড়ে দেয়। রাজলক্ষ্মীকে অভয় এখনও ভুলতে পারেনি, আর এই কারণেই তার স্মৃতিগুলো সেই রুমের মধ্যে বন্ধ করে রেখেছে। এসব কিছু সত্য জানার পর লাভলি অনেক ইমোশনাল হয়ে যায়।
তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত মুম্বাইয়ে অভয়ের কাছে চলে আসে। দেখা যায় তারা ডিভোর্স পেপারে এখনও সাইন করেনি। তারা দুজন হাজব্যান্ড ওয়াইফের মতো না থাকলেও দুজন রুমমেটের মতো থাকতে শুরু করে। এই বিষয়ে অভয়ের কোনো সমস্যা ছিল না। পরদিন ইকরু শেখরকে তার বোনের সঙ্গে দেখা করায়, যেখানে ইকরু তাদের দুজনের সামনে বসে কথা বলছিল। একটু পর ইকরু উঠে যাওয়ায় তার বোন বলে, ইকরুর আমেরিকা থেকে একটি জবের প্রপোজাল এসেছে। সে ওখানে গিয়ে গ্রাফিক্সের একটি স্কলারশিপের মাধ্যমে যেতে পারবে, ওখানেই ভালো থাকতে পারবে। আর আমার মনে হয় তুমি ওর জন্য কোনো দিক দিয়ে যোগ্য নাও, কারণ তোমার কাছে কোনো যোগ্যতাই নেই। এসব কিছু শুনে শেখরও রিয়ালাইজ করতে পারে সে ইকরুকে কোনো দিনই ডিজার্ভ করে না। এজন্যই সে এরপর থেকে ইকরুকে ইগনোর করতে থাকে। ইকরু কোনোভাবে জানতে পারে তার বড় বোন শেখরকে সবকিছুই বলে দিয়েছে। এজন্যই সে শেখরের সঙ্গে একদিন দেখা করতে চলে আসে। কিন্তু শেখর তাকে অ্যাভয়েড করলে ইকরুর অনেক মন খারাপ হয়। এজন্যই সে শেখরের সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং তাকে এটাও বলে, আমি গতবারের মতো এবার আর সুইসাইড করতে যাচ্ছি না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরদিন লাভলি রাজলক্ষ্মীর মা বাবার বাড়িতে চলে আসে আর তার বাবা মাকে বলে, আমি রাজলক্ষ্মীর ফ্রেন্ড ছিলাম। সে তার বাবা মার সঙ্গে কথা বলে জানতে পারে তারা তার মেয়ের জন্য সব সময় দুঃখী থাকে। তারা দুজনেই প্রতিদিন তার মেয়েকে মনে করে কান্না করে। আর এসব কিছু জেনে লাভলি এখন রেগুলার তাদের বাড়িতে যাওয়া আসা শুরু করে দেয়, যাতে করে তাদের একটু ভালো লাগে এবং দুঃখ যেন একটু কম হয়। এতে করে যদিও তারা তার মেয়ের অভাব পূরণ করতে পারত না, কিন্তু একটু হলেও তাদের দুঃখ কম হতো। একদিন রাজলক্ষ্মীর জন্মদিনের সময় লাভলি রাজলক্ষ্মীর বাবা মাকে বলে, আমি আসলে অভয়ের ওয়াইফ। যেটা শুনে রাজলক্ষ্মীর বাবা অনেক রেগে যায়, কারণ সে এখনও মনে করত যে তাদের মেয়ের মৃত্যু শুধুমাত্র অভয়ের কারণেই হয়েছিল। কিন্তু লাভলি তাদের দুজনকে একটি ভিডিও দেখায় আর বলে, অভয়ের ঘরের মধ্যে এখনও একটি রুম রয়েছে যেখানে শুধুমাত্র রাজলক্ষ্মীর ছবি টাঙানো। অভয় তাকে অনেক ভালোবাসত, আর ওই রুমের মধ্যে এখনও আমার যাওয়ার পারমিশন হয়নি। সে এখনও রাজলক্ষ্মীকে অনেক ভালোবাসে। তো এসব কিছু শুনে রাজলক্ষ্মীর বাবা বলে, আমাদের বাড়িতে অনেক জায়গা রয়েছে, ও যদি এখানে এসে থাকতে চায় তাহলে থাকতে পারে, কারণ তাদের মেয়ে অভয়কে অনেক পছন্দ করত। এটা শুনে লাভলি দ্রুত অভয়কে কল করে এখানে আসতে বলে। অভয় রাজলক্ষ্মীর বাবা মাকে বলে, রাজলক্ষ্মী আমাকে বলেছিল আমি দুদিন পরে ঠিকই আমার বাবা মার কাছে ফিরে যাব, কিন্তু তার দুদিন পরেই সেই দুর্ঘটনাটি হয়ে যায়। এসব কিছু বলতে বলতে অভয় অনেক ইমোশনাল হয়ে পড়ে। অভয়ের এমন অবস্থা দেখে রাজলক্ষ্মীর বাবা তাকে এখন সাপোর্ট করতে থাকে। আর এসব কিছু সম্ভব হয়েছে লাভলির জন্য। এজন্যই অভয় এখন তার রুমের মধ্যে রাজলক্ষ্মীর ছবির জায়গায় লাভলির ছবি টাঙিয়ে রাখে, যেটা দেখে লাভলি অনেক ইমোশনাল হয়ে পড়ে। আসলে লাভলির কারণেই অভয় এতদিনের কষ্টের মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছে, কেননা রাজলক্ষ্মীর বাবা এতদিন জানত যে অভয় তার মেয়ের মৃত্যুর কারণ, কিন্তু এখন তারা সত্যিটা জানতে পেরেছে এবং অভয়কেও মেনে নিয়েছে। এখানে লাভলি আর অভয়ের আবারও মিল হয়ে যায়। অন্যদিকে শেখর স্বপ্নে দেখে তার বাবা মা আলাদা হয়ে যাওয়ার অনেক কারণ ছিল, এজন্যই তারা দুজনে আলাদা থাকত। কিন্তু শেখর তার মাকে অনেক ভালোবাসত, এজন্যই সে লুকিয়ে লুকিয়ে তার মায়ের সঙ্গে দেখা করত। কিন্তু একদিন তার বাবা এটা জানতে পারে, এজন্যই শেখরের বাবা শেখরকে বলে, তুমি আমার ছেলে নও। আর এসব কথা সবসময় শেখরের মনে হতো। এরপর সেদিন সন্ধ্যাবেলা সোনা বাজ্জুর সঙ্গে বাসস্ট্যান্ডে দেখা করতে চলে আসে। বাজ্জু অনেক নার্ভাস ছিল, কেননা সে জানত সোনাকে দেখা মাত্রই সে অনেক ইমোশনাল হয়ে পড়বে। এজন্যই সে শেখরকে কল করে জিজ্ঞেস করে, আমি এখন কি করব? শেখর বলে, তুমি ওর সঙ্গে সাধারণভাবেই কথা বলো। তো যখন সোনা তাকে বলে কেমন আছো, তখনই তার চোখে পানি চলে আসে। বাজ্জু সরাসরি বলে দেয়, আমি তোমার সঙ্গে আর কখনোই যোগাযোগ করতে চাই না, আমি তোমাকে ভুলে থাকতে চাই। তো এসব কথা বলে বাজ্জু সেখান থেকে চলে আসে, কিন্তু সোনা এখানে তাকে কনভিন্স করতে চলে এসেছিল, আর বাজ্জু তার কোনো কথাই শোনে না। বাজ্জু গাড়িতে করে যাওয়ার সময় ফোনে শেখরের সঙ্গে কথা বলতে বলতে অনেক কান্না করতে থাকে। এরপর দিন আমরা দেখতে পাই শেখরের বাইক রেসিং শুরু হচ্ছে, যেখানে শেখর বাইক রেস করতে যাচ্ছিল। তাকে সাপোর্ট করার জন্য লাভলি, বাজ্জু এমনকি অভয়ও আসে। এরপর রেস শুরু হয়ে যায়। শেখর সবার আগে ছিল, কিন্তু কিছু অন্য বাইকাররা মিলে যে জেনে শুনে তাকে থামিয়ে দিচ্ছিল। তবুও শেখর বাইক উঠিয়ে আবারও রেস কন্টিনিউ করে। আসলে মুভির শুরুতে আমরা শেখরকে যেই বিয়ে থেকে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছিলাম, সেই মেয়েটির সঙ্গে যে ছেলের বিয়ে হতে যাচ্ছিল, সেই ছেলেটি এসব কিছু প্ল্যান করে শেখরকে বাইক রেস থেকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তবুও সে হার মানে না। সে তখন সবচেয়ে বেশি মনে করে ইকরুর কথা। এজন্যই সে আবারও উঠে রেস কন্টিনিউ করতে থাকে এবং অবশেষে সে উইনার হয়ে যায়। তখনই সে জানতে পারে ইকরু আমেরিকা চলে যাচ্ছে। তখন সে ইকরুকে আটকানোর জন্য ছুটে যেতে থাকে। এজন্যই তারা চারজনে মিলে গাড়িতে করে ইকরুর কাছে যাচ্ছিল। শেখর ইকরুর কাছে এসে বলে, আমি রেসে জিতে গিয়েছি, আমার কাছে এখন অনেকগুলি স্পন্সরশিপও আছে, এখন তো আমার কাছে অনেক টাকা রয়েছে। সে বলে, আমি তোমাকে এভাবে আর হারাতে চাই না। ইকরু কিছু বলছে না দেখে শেখর সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ইকরু তার হাত টেনে ধরে এবং তাকে তার সামনে বসিয়ে দুজন দুজনের দিকে চেয়ে থাকে। অন্যদিকে অভয় ইকরুর বোনকে বলে, এখন তো শেখর ইকরুকে ডিজার্ভ করে, কারণ এখন শেখরের কাছে টাকা পয়সা আস্থা সবকিছুই রয়েছে। তো এসব কিছু দেখে ইকরুর বোনও শেখরকে মেনে নেয়। এরপর আমরা দেখতে পাই বাজ্জুর দেবী নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, যার সঙ্গে এবার তার ট্রেনে পরিচয় হয়েছিল।
আর এখন তারা সবাই অনেক বেশি হাসি খুশি ছিল। তারা সবাই তাদের মনের মানুষকে পেয়ে গিয়েছে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইজ, মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।